ছোট থেকে বড় মহাকাশ নিয়ে নানা চিন্তা আমাদের প্রত্যেকের মাথায় ঘুরপাক খায়। আমরা চিন্তা করি মহাকাশ জুড়ে ঘুরে বেড়াতে পারলে কেমন হতো আমরা যদি চাঁদে যেতে পারতাম, কেমন হতো আমরা যদি মঙ্গল গ্রহে যেতে পারতাম। আবার এটাও চিন্তা মাথায় আসে, যদি কেউ যে বিশাল শেষ না হওয়া মহাকাশেতে হারিয়ে যায় তাহলে তার সাথে কী ঘটবে। আজ আমরা সেই নিয়ে কিছু রোমাঞ্চকর আলোচনা করব। তো সুস্বাগতম বন্ধুরা, চ্যানেল জানতে ইচ্ছে করেতে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব, ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করার জন্য। চলুন শুরু করি। পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে যাবতীয় অংশ হচ্ছে মহাকাশের অংশ। যুগ যুগ ধরে মহাকাশ নিয়ে নানা আলোচনা সমালোচনা চলে আসছে। মহাকাশ যাত্রা মানুষের দ্বারা সম্ভব হয়েছে বিগত 60 থেকে 70 বছর আগে। কোনো মহাকাশচারী যদি এই মহাকাশেতে হারিয়ে যায় তাহলে সে ডানে বামে ওপর নিচ চারিদিকে পাবে শুধুই অন্ধকার, যেখানে নেই কোনো বাতাস, নেই কোনো শব্দ, আছে শুধুই অন্ধকার। বিভিন্ন কল্পিত সিনেমাতে আমরা যা দেখি তার থেকেও বাস্তব আরও বহুগুণ ভয়ঙ্কর। পৃথিবীতে থাকা বিভিন্ন স্পেস রিসার্চ এজেন্সিগুলো তাদের পাঠানো মহাকাশচারীদের প্রতি সবসময় কঠিন নজর রাখে, যাতে তাদের সাথে কোনো অনভিপ্রেত ঘটনা না ঘটে। কারণ ইন্টারন্যাশনাল স্পেস সেন্টার থেকে বহু মহাকাশচারী বাইরে বের হয় রিসার্চ করার জন্য। বাইরে বের হলেও একটি 26 মিটার লম্বা স্টিলের বানানো একটি স্টেথো থাকে তাদের সাথে বাঁধা, যাকে সেই মহাকাশচারী হারিয়ে না যায়। কিন্তু যদি এটি ছিঁড়ে যায় তাহলে? দ্বিতীয় উপায়টি হলো সেফার, অর্থাৎ সিম্পলিফাইড অ্যাড অফ এভার রেস্কিউ। এটি একটি ইমার্জেন্সি জেট ব্যাগ সিস্টেম, যার মাধ্যমে মহাকাশচারী ইচ্ছে মতো মহাকাশে বিভিন্ন দিকে ঘুরে বেড়াতে পারেন। আবার যদি এটিও কাজ করা বন্ধ করে বা মহাকাশচারী যে ছিল এর ভেতরে সে জ্ঞান হারা হলে বাকি থাকা স্পেস স্টেশনের বিজ্ঞানীরা তাকে উদ্ধার করতে হবে। যদি তিনি হারিয়ে যান তাহলে কি হবে? বন্ধুরা, যে স্টেথো ছিঁড়ে যাওয়ার সময় যে শক্তি তৈরি হয়েছিল তারই গতির অভিমুখে মহাকাশচারী চলতে থাকবে। সেই সময় সে রীতিমতো হালকা অনুভব করবে এবং হাত পা ছুড়লেও কোনো লাভ হবে না। যে গতি তার ছিল সে সেই একই গতিতে চলতে থাকবে। এর কারণ নিউটনের দ্বিতীয় গতিসূত্র, যেখানে বলা আছে কোনো গতিশীল বস্তু ততক্ষণ গতিশীল থাকবে যতক্ষণ না বাইরে থেকে অন্য কোনো শক্তির ক্রিয়া তার উপর হবে। যেহেতু পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে অন্য কোনো শক্তি নেই, তাই সেই ব্যক্তি অনন্তকাল ধরে শুধু চলতেই থাকবে মহাকাশ জুড়ে। যদি কোনো ক্রমে সেই ব্যক্তি পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির কাছে চলে আসে, আসলে পৃথিবী তাকে তার কক্ষপথে আটকে ফেলবে এবং সে ব্যক্তি তাদের মতো পৃথিবীর বাইরে চাঁদের মতো পৃথিবীর চারিদিকে ঘুরবে। সে ততক্ষণ জীবিত থাকবে যতক্ষণ তার অক্সিজেন থাকবে স্পেস স্যুটের মাধ্যমে। তারপর সে অজ্ঞান হয়ে যাবে এবং তার রক্ত টকবক করে ফুটবে, কারণ মহাকাশ বায়ুর কোনো চাপ থাকে না, যার ফলে শরীরে আগের তুলনায় বেশি ফুলে উঠবে। এছাড়া যদি সে কোনো ক্রমে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করলেও বাঁচতে পারবে না, কারণ সে যে গতিবেগে নিচে নামবে তাতে বায়ুমণ্ডলে ঘর্ষণের ফলে তার গায়ে আগুন ধরে যাবে। বায়ুমণ্ডলের পৃথিবীর বাইরে থাকা গোটা মহাকাশ আমাদের জন্য প্রাণঘাতী। এখানে না আছে পর্যাপ্ত অক্সিজেন আর না আছে আমাদের অভ্যস্ত মাধ্যাকর্ষণ প্রভাব। ভূপৃষ্ঠে থাকা বায়ুচাপ মহাকাশে অনুপস্থিত থাকায় আমাদের শরীরে প্রবাহমান রক্ত বাষ্পে পরিণত হবে। মহাকাশচারীদের স্যুট হঠাৎই দুর্ঘটনায় পড়তে পারে। হঠাৎ করে স্যুট এবং হেলমেটে জল হতে পারে, যেমনটা হয়েছিল ইতালির মহাকাশযাত্রী লুকা পারবিতানোর সাথে। 2013 সালে তিনি মহাকাশে রিসার্চের সময় টের পান তার হেলমেটে জল ঢুকছে। আসলে তার প্রতিরক্ষা স্যুটের মধ্যে থাকা তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যবস্থার মধ্যে থাকা পাইপের মাধ্যমে একটি ছিদ্র থাকে, যেখান থেকে জল সৃষ্টি হয়ে ভেতরে প্রবেশ করছিল। মহাকাশে মাধ্যাকর্ষণ শক্তির উল্লেখযোগ্য প্রভাব না থাকায় জল নিচে না নেমে উপরের দিকে উঠে যায়। এর জন্য তার হেলমেটে জল ভর্তি হয়েছিল। সৌভাগ্যবশত তিনি তার স্পেস সেন্টারতে ফিরে আসতে পেরেছিলেন। তো আপাতত এইটুকু বন্ধুরা, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্রত্যেকের কাছে। ধন্যবাদ সবাইকে।